গুড মর্নিং। তো এটা আমাদের নতুন ঘর, যে ঘরের মধ্যে থেকে আমি আজকে ব্লগটাকে স্টার্ট করছি। ঘর মানে মশারি। এই মশারিটা এত সুন্দর, এত সুন্দর। আমি একটা রুম ট্যুর দিতে চাই, যেটা ব্লগের শুরুতে। এই হচ্ছে আমাদের মশারি। এটা কিন্তু সেই মশারি নয়, এটা হচ্ছে একদম ফোল্ডেবল মশারি। এই মশারিটা ফোল্ড করার পর একদম একদম একটা এরকম গোল একটা সার্কেল হয়ে যায়, যেটাকে যে কোনো জায়গায়, ঘরের যে কোনো জায়গায় আলমারির নিচে রাখা যায়। তো রিসেন্টলি কদিন ধরে আমাদের ঘরে এত মাত্রা অতিরিক্ত মশা হয়েছে যে মশা মারার ব্যাট দিয়ে মশা মেরে মেরে, আর একটা কথা বলতে দিবি, মশা মারার ব্যাট দিয়েও মশা মেরে মেরে আর মশা কমাতে পারছি না। প্রচন্ড প্রচন্ড মশা কামড়াচ্ছে, যাতে আমার যতটা না অসুবিধা হচ্ছে তার থেকেও বেশি অসুবিধা হচ্ছে সোনার। আর এদিকে 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 আলোটা বেশি আছে। আয় 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 আমার কাছে। হাই কর দে, হাই কর দে, হাই কর দে, হাই কর, হাই কর, হাই কর। এই কি আছে নু এরকম করছিস কেন? আচ্ছা আচ্ছা, তোকে নিয়ে বেরোবো, দাঁড়া। बोल क्यों दिया था इसको? पड़े अब दुष्ट ছেলে। সো ফাইনালি কালকে মশারিটাকে বের করা হয়েছে মশার থেকে বাঁচতে। নে সক্স পরে নে। একে নিয়ে সকালে ব্লগিং স্টার্ট করা মানে মাথা খারাপ হয়ে যাবে। একটা কথা বলতে দেয় না, একটা কথা। নে মোজা পর। তো সেই কারণে এই মশারিটা কালকে টাঙানো হয়েছে এখানে। আর ওই ঘরে ব্যাটটা দিয়ে আসা হয়েছে, কারণ ওই ঘরে মানে আমাদের নতুন করে কালার হওয়ার পর কোনো প্রভিশনই ছিল না মশারি টাঙানোর। কোনো মশারি টাঙানোর জন্য আলাদা করে কোনো নব বা কিছুই নেই। ও অ্যাকচুয়ালি থাকবে না বলে এরকম করছে। ওহো, এই যে এখান দিয়ে আমাদের মশারি খুলে যায়। ওদিকেও একটা রয়েছে, ওই যে ওই সাইডেও একটা রয়েছে, ইন্দারার ওই সাইডে। এদিক দিয়েও খুলে যায়। চল 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 তো। এখানে মশারিটা বাঁধার জন্য এরকম ইয়েও করা আছে। চল তো আগে বাইরে দিয়ে बिलारा भूख लगा इसको, इसके लिए कर रहा है। 9:30। पहली बात तो मोबाइल ठीक से पकड़। अच्छा टेढ़ा इसको सीधा पकड़। 9:30 तो इसको इसीलिए कर रहा है ज्यादा। तभी बाहर जाने के लिए ही कर रहा। 9:30 बजे खाया था, 2 घंटा हो गया, खाएगा नहीं है। ঘুম থেকে ওঠার পর সোনা যে হুদরুকি শুরু করে, তারপর ওকে ঘরে চুপচাপ বসিয়ে রাখা খুব মুশকিল হয়ে যায়। কোনো না কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে ওকে রাখতেই হয়। ওকে ঘুম থেকে উঠে সবার আগে যেটা করি দরজা খুললে, সেটা হচ্ছে বাবার কাছে একটু দিই। ওর সকালটা ওর দাদুকে দিয়েই শুরু হয়। তো আমি ওকে নিয়ে একটুখানি বেরোলাম, রুমের বাইরে গেলাম বাবার কাছে। তো বাবা তখন দেখলাম একটা জরুরি কাজে ব্যস্ত। তো আবার করে ওকে ঘরে নিয়ে এলাম। আমি এই টাইমে না পারছি ওয়াশরুমে যেতে, না পারছি গায়ে একটা চাদর দিতে, না পারছি একটা সোয়েটার পরতে। আমার তখন এতটাই ঠান্ডা লাগছে যে কি বলবো। তো ফাইনালি বাবা বললো যে না, ওকে দিয়ে যে আমার কাছে, অসুবিধা কিছু হবে না, ও টেবিলে বসে থাকবে। কিন্তু সোনা তো টেবিলে বসেও হুদরুকি করে, এটা ওটা ধরে টানে, তো অনেক সময় অসুবিধা হয়ে যায়। তো আপনারা ভাবছেন যে জরুরি কাজ কি করছে এত সকাল সকাল, সেটা হচ্ছে এই যে সুগার টেস্ট করছে। এই সুগার মেশিনটা একদম নতুন বাবা নিয়ে এসছে। এর আগে সুগার মেশিনটা আমাদের একদম খারাপ হয়ে গেছে, ওটা আর কিছুতেই ইউজ করা যাচ্ছে না জন্য আবার একটা নতুন অ্যাকিউচেক কিনতে হয়েছিল। প্রত্যেক দিন ল্যাবরেটরিতে ফোন করা, তারপরে এক গাদা টাকা খরচা। ল্যাবরেটরি থেকে এজেন্ট আসে, তেনারা আবার ব্লাড নিয়ে যান, তার রিপোর্ট আসবে, অনেক হ্যাপা। তার থেকে একটা অ্যাকিউচেক বাড়িতে থাকলে খুব ইজিলি নিজেদের সুগার লেভেল চেক করা যায়। এই মুহূর্তে আমাদের বাড়িতে অন্য কারোরই সুগার নেই, তো এটা বাবার পারপাসেই ইউজ হয়ে থাকে। আজকে সোনা অনেকটা ভালো আছে। আমি এখনো ঘুম থেকে উঠে বাথরুমে যেতে পারলাম না, জানিস। দাঁড়া দাঁড়া, তুই কি করবি? অল্পতেই কাঁদিস কেন? অল্পতেই কেন হ্যাঁ হ্যাঁ করিস বলতো? এরকম করে কেউ? গুড বাইরা। ও দেখ দাদু, দাদু দাদু আজকে ছাদে এত তাড়াতাড়ি? আজকে ছাদে এত তাড়াতাড়ি? তেল মেখে এইগুলো পরিষ্কার করবো। আচ্ছা ঝাড় দেবো।
কিন্তু তেল মেখে করলে তো সব নোংরা গুলো তো তোমার গায়েতেই হবে। अच्छा ठीक है ठीक है जा हाथ बढ़ाओ जा जा दादुर কাছে বসো কি হলো গঙ্গাসাগরের মেলা এগিয়ে আসছে তত আস্তে আস্তে কোনটা আমি জানি না, মা রেখেছে, পয়সা করতে হবে। যত গঙ্গাসাগরের মেলা এগিয়ে আসছে তত কিন্তু এখানেও রোদ আছে আছে আছে, যাই হোক তত হাওয়াটা বেশি দিচ্ছে, এটাই হলো ব্যাপার। এটা পরিষ্কার করা হয়েছে আর এখন দেখো এদিকটাতে এই গাছগুলোকে বেঁধে দিয়েছে, এগুলো সব নীলকণ্ঠের গাছ। এখানে হচ্ছে এটা খালি ছিল, এখানে কিছু ছিল না, এগুলো অ্যালোভেরা। তার পাশে একটা নীলকণ্ঠ উঠেছে, এখানেও আছে একটা নীলকণ্ঠ, তার সাথে এই যে আকন্দের গাছ লাগিয়েছিলাম ভালো বুঝে, কিন্তু এখন দেখছি মরে যাচ্ছে গাছটা। এখানেও সমস্ত গাছগুলো রাখা রয়েছে। এখানে তুলসী গাছ, তুলসী গাছটা এই গাছটা আমাদের প্রয়োজন নেই, কিন্তু কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল সেই কারণে তুলসী গাছটা তুলিনি। বাকি এই যে পরপর 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 সব অ্যালোভেরা। এখানেও তুলসী গাছ। ছেলে কি আমাকে আর ব্লগিং করতে দেবে? আমার তো মনে হয় না। যা হালচাল দেখছি আমাকে একটা কথা বলতে দিচ্ছে না আজকে সকাল থেকে, একটা নয় একটা সিঙ্গেল ক্লিপও আমি ওর কথা ছাড়া করতে পারছি না। কেন? চল ফোন কর, ফোন করো, ফোন করো। হ্যালো হ্যালো, ওই দেখো আমার ছেলে কিন্তু তৈরি একদম, সব যা কিছু করবে। এটা এই ক্লাম টাইটের জন্য হয়েছে, নইলে এটা হয় না। এই ক্লামটা এখানে যে ক্লাম আছে না, ওইটা টাইটটা কম বেশি হয়েছে, তার জন্য এটা ফেটে গেছে। ও সেরে দিচ্ছি, ঠিক হয়ে যাবে, অন্য কোনো সমস্যা নেই। 10-15,000 20,000 টাকার জিনিস হলে আলাদা, 1 লাখ টাকার জিনিস যদি কাঠের জিনিস ওটা এগুলো টাইটে কম বেশি হয়, এর উপর প্রেসার পড়ে অটোমেটিক ওটা হবে। সেগুন কাঠের বিছানা মানে এখন লাইফ টাইম চলে যাবে আমাদের, কাঠ লাইফ টাইমই চলবে। খুব এবার ফাটতে পারে, হতে পারে, ও সেরে দিলে ঠিক হবে। আচ্ছা, আর এই জিনিসগুলো ধরুন 10 বছর পরে আবার আমি নতুন পালিশ করব, আবার নতুন হয়ে যাবে। রাতে মেহেন্দি পড়েছি, এই দিকটাতে এত সুন্দর করে ভেবেচিন্তে পড়লাম, কিন্তু এই দিকটাতে কিরকম এরকম ধ্যাবড়া হয়ে গেল, দেখতে কিরকম লাগছে, স্কিনটা কিরকম আমার টান ধরেছে। আমাকে এবার স্কিনের জন্য একটু কিছু করতে হবে। অথচ সামনের হাতের মেহেন্দিটা কতটা সুন্দর হলো, এই আঙ্গুলগুলো এত লাইট হলো কেন কে জানে, কিন্তু হাতের মেহেন্দিটা কিন্তু বেশ মানে ভালোই পরিস্ফুট হয়েছে। কি জানি এই কাবেরীর মেহেন্দিটা না মোটা মোটা ডিজাইনের জন্য ঠিক আছে, কিন্তু যদি সরু স্লিক ডিজাইন করতে হয় তাহলে কিন্তু এই মেহেন্দি দিয়ে করা যায় না, সেটা অন্য কোণে ভরে তারপর করতে হয়। বাইরের ওয়েদার বেশ ঝলমলে, কিন্তু বেশ ঝলমলে, কিন্তু হাওয়াটা প্রচণ্ড পরিমাণে দিচ্ছে, প্রচণ্ড, এতটাই হাওয়া দিচ্ছে যে জানলা দরজা বন্ধ হয়ে যাচ্ছে। প্রচুর গাছপালা নড়ছে, প্রচুর আশেপাশে প্রচুর গাছপালা শুধু নড়ছে, পাতা এদিক আর ওদিক। এই হাওয়াটাই গরমকালে দিলে মন ভরে যায়। খুব ঠান্ডাও যেমন ভাল লাগে না, খুব গরমও ভাল লাগে না, কিন্তু কি করা যাবে, প্রকৃতির নিয়মকে কে আটকাবে। আমি অনেকবার এই জানলাটা খুলে খুলে দিতাম, আমার খুব ভালো লাগতো। এই জানলাটা খোলা থাকলে না ডাইরেক্ট ওই বাগানটা দেখা যায়, আমি দেখাচ্ছি আপনাদের, কিন্তু মা কেন জানি না এই জানলাটা খুলতে বারণ করা, হয়তো বা এসির পাইপটা আছে বলে, কিন্তু এসির পাইপটা তো ঝুলন্ত পাইপ অ্যাকচুয়ালি, এই যে ঝুলছে পাইপটা, প্রবলেম হওয়ার তো কথা নয়। এই যে জানলার পিছন দিয়ে বাগানটা দেখা যায়, দেখতে কত ভালো লাগে। দিলাম আজকে জানলা পুরো একদম ওপেন, এটা খোলা যায় না, এটা বাই হুক আর বাই ক্রুক এটা খোলা পসিবল না, এটা বন্ধই থাকবে, বাট বাকি জানলাগুলো একদম খুলে দিলাম। জানি না মা কেন এগুলো বন্ধ করে রাখে,
বর্ষাকালে বন্ধ করে রাখতে হয় ঠিক আছে, এইটার এই জায়গার নব নেই, সেই জন্য এটা খুললে হাওয়ায় দুমদুম করে বন্ধ হবে, বাকি খুলে রাখলে দেখতে ভালোই লাগে বারান্দাটা। দাদু ওপরে কাজ করছিল, যেহেতু এখন দাদুর রিটায়ার্ড লাইফ আর দাদুর সেরম কিছু প্রত্যেকদিন করারও থাকে না, তাই কখনো ছাদ পরিষ্কার করে, কখনো গাছগুলো একটু পরিষ্কার করে, কখনো কারোর কোনো দরকারি জিনিস ভেঙে গেলে সেগুলো জুড়ে দেয়, এই সমস্ত কাজই তিনি এখন করেন। তো অনেকক্ষণ ধরে দাদু ছাদে কাজ করছে জন্য মা বলে একটু চা দিয়ায়, যেহেতু বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে চাটা খেতে ভালোই লাগবে। দাদু অবশ্য রোদে বসেই কাজ করছে, যেহেতু পুরোনো দিনের মানুষ তেল মেখে রোদে বসে যা কাজ করার করেন। আর এই যে তেলের বোতলটা সামনে, নিহারের বোতলে সর্ষের তেল আর কি, যা হয় পুরোনো দিনের মানুষ। তাই এখানে এসে আমি এখন চিৎকার করছিলাম, দাদু দাদু তুমি কোথায় আছো? তো দেখি দাদু পিছন দিকে, আজকে বলে ট্যাঙ্কের নিচের যে জায়গাটা যেখানে আমি আর কি টপ ফপগুলো রাখি সেগুলো দাদু আজকে পরিষ্কার করছে। তো চাটা দিয়ে ছিল, আমি ভুলে গেছি, আর সোনার জামা কাপড়গুলো তোলা হয়নি, দুটো টাওয়াল আর একটা প্যান্ট ছিল, ও দুটো যেরকম ছিল অ্যাজ ইট ইজ সেরকমভাবেই ছাদে ছিল। অমাবস্যাতে আমরা ছাদে রাখি না, তো এখন আর কিছু করার নেই, এখন এগুলো আবার করে ধুতে হবে, ধুয়ে তারপর মেলতে হবে, কারণ অমাবস্যায় জামা বাইরে থাকলে সেই জামা আমরা সোনাকে পরাই না, বাইরে খুব রোদ, পড়ে গেল, খুব রোদ, তো এগুলো আবার করে ধুয়ে আবার করে মেলি, কিছুই না, দুটো টাওয়াল আর একটা প্যান্ট। মানুষের পাগলামি কতটা নেক্সট লেভেলে যেতে পারে সেটা আজকে দেখাচ্ছি ব্লগে তোমাদের। এইটা একটা বড় পার্সেল অ্যামাজন থেকে এসছে আজকে সকালবেলায়, আমি বুঝতে পারিনি যে এটা কিসের জন্য এসছে। তো বাবা চেক আউট যখন করলো ওখানে, তখন বললো যে ইন্দারের নামে এসছে। তো পরে যখন জিজ্ঞেস করলাম তখন এই রিমেম্বার কি এইটা হচ্ছে সেই ইয়েটা, ওয়েট মেশিনটা, যেটা নাকি ও অর্ডার করেছে, ভাবো বাড়িতে ওয়েট মেশিন। এনিওয়ে একদিকে কাজে লাগবে, কিন্তু অল অফ আ সাডেন যখন আমি শুনেছিলাম যে ওয়েট মেশিন অর্ডার করেছে, তখন আমি ভাই শ্যাটার্ড হয়ে গেছিলাম যে কি হবে বাড়িতে এই সমস্ত কিনে, মানে পয়সা ওয়েস্ট। দেখি এত বড় বক্সে এইটুকু, হ্যাঁ এই ছেলে বিছানার মধ্যে লাফাঝাপি করছে, জানলা বন্ধ করে দিয়েছি, এত মারাত্মক ঠান্ডা হাওয়া আসছে। চলো এদিকে আমরা আনবক্সিং করি, দেখি জিনিসটা কেমন। না কেউ কিরকির করবে না, হ্যাঁ অল অফ আ সাডেন কেউ দেখলে অবশ্যই বলবে যে এটার দরকার মানে ছিল না, ওর মধ্যে বক্সের মধ্যে রাখলেই হবে। মুখে দিবি না, কোন দিকে देखा মুখে দিচ্ছিস কেন? বউকে ছেড়ে দে। ও দেখ পাপা কি অর্ডার করেছে, দেখ পাপা কি অর্ডার করেছে। হ্যালো প্লিজ ওপেন ইট। ব্যাটারিও দিয়েছে সাথে, বাহ নাইস, ব্যাপক। मैंने डंबल ওয়ারেন্টি আছে এটা, बड़ा দারুণ ব্যাপার। কি কোম্পানি এটা? লাইফ লং। এটা ভালো, डंबल भी इसी कंपनी का नहीं। আচ্ছা আচ্ছা। ওয়েরিং স্কেল, ইউজার ম্যানুয়াল, ব্যাটারি লাগানো হচ্ছে, দেখা যাক। कितना बेटा 69.20। अब गूगल মজা আয়েগা। মেশিন এই ওয়েট মাপো, ওয়েট মাপো সবাই, চলে এসো। দেখছি 77.60। खड़ा हो, কি বারান্দায় কি खड़ा हो, खड़ा हो, खड़ा हो, দাঁড়া না, তুই তো এখন দাঁড়াতে পারিস। खड़ा हो जा, खड़ा हो, खड़ा हो। ए खड़ी खड़ी ও বদমাশ দাঁড়াবে, खड़े खड़े खड़ खड़ से दाओ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, बिल्कुल सही नहीं आ रहा। দাঁড়িয়েছে इसका बैठ দাঁড়িয়েছে। सही, इसका नहीं आ रहा, मेरा तो सही आ रहा। হ্যাঁ ও তো লাফাচ্ছে, লাফালে কি করে আসবে? चल तू তো লাগে। তাকাবে, নিচের দিকে তাকালে হবে না। তুমি তাকাও, আমি দেখে দিচ্ছি। 65.50 মানে 65.5 কিলো। হ্যাঁ একই আছে, তাহলে বাড়েনি, পিয়ালের সঙ্গে ঠিকই আছে, আরো পটল তুই দাঁড়ালি না কেন? এইটার জন্য এত বড় বাক্স? হ্যাঁ হ্যাঁ, এই বড় বাক্সটার মধ্যে ছোট বাক্সটা করে পাঠিয়েছে, ছোটটা বড়টার মধ্যে ছিল।
এই, তুই দাঁড়া। সোজা হয়ে দাঁড়াও। হ্যাঁ 72.90 72.90 হ্যাঁ 73 ঠিক আছে 71.10 আমার। হ্যাঁ ঠিক আছে, কতক্ষণ দাঁড়াচ্ছেই না তো, দাঁড়ালে তারপরে তো এখানে দাঁড়াও। হ্যাঁ, দেখো না কিরকম লাফাচ্ছে এরকম। দাঁড়াও দাঁড়াও, তুই তো হাত ছেড়ে দাঁড়াস তো। এখানে দাঁড়া দাঁড়া ভয় পাচ্ছে। যা ওর লেখা ফেকা দেখে এই দাঁড়া, ও জোর করে দাঁড় করাও তো। দাঁড়া দাঁড়া অত তোর ভয়ের কি আছে? এটা ও 9 কেজির থেকে বেশি আছে। হ্যাঁ 9 কেজি 350। দেখো দেখছি দেখো দেখো 82.20 বাহ বাহ বাহ। মাত্র আমার লাইভ সেশন শেষ হলো, তার মাঝখানে এমন একটা ঘটনা হলো, সেটার পর আমার মনটা খুব খারাপ লাগছে। কি হলো না হলো সেটা আমি একটু পরে শেয়ার করছি। তার আগে আমি ভাবছি যে যখন আমি এখন একটুখানি মানে এই ফোনের স্ট্যান্ডগুলো তো এখানে রাখা থাকে যখন আমি লাইভ করি, তো সেখানে আমি ফোনটা এখন একটু স্ট্যান্ডে রাখতে পারবো। তো সেই জন্য একটু শিবধামের কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই, কারণ অনেক কটা প্রশ্ন এসছে, তো সেগুলো একটুখানি বলে দিই। আমাকে পালি নস্কর প্রশ্ন করেছেন যে বাড়ির বয়সী বাবা, কাকা বা আত্মীয় স্বজন ও পরিবারের কেউ মারা যায়, সেই অর্থে অসুচ মানতে হবে, তাহলে কি করবে? এই নিয়ম যদি বলে দাও। জয় শিবধাম। যদি বাড়ির কেউ মারা যায়, অসুচের মধ্যে কোনো শুভ কাজ হয় না, কোনো পুজো আচ্ছা হয় না, কারণ ওই সময় আমাদের বাড়ির যে অরাটা থাকে বা আমাদের আশেপাশে যে অরা থাকে, সেই অরা খুব 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 নেগেটিভ থাকে ওই সময়। তো সেই জন্য পুজো আচ্ছা তো সেভাবে হয় না। গরুর পুরাণ যেটা রয়েছে, গরুর পুরাণ পড়ার একটা নিয়ম থাকে কেউ মারা গেলে। তো আদারওয়াইজ কিন্তু জবটা করতেই পারেন, ওই টাইমে পুজো দেওয়া মানা থাকে, কিন্তু জব করতে পারেন, জব করে যাবেন, জবটা বন্ধ করার কোনো প্রয়োজন নেই, জব করতে পারবেন, বসে বসে জব করলেন। কিন্তু ঠাকুর ঘরে পুজো দেওয়া বা এই সমস্তগুলো বন্ধ থাকে, তো এগুলো না করলেই হবে। আচ্ছা, এরপর জিতু মাঝি প্রশ্ন করেছেন, বাবার কাছে যেতে না পারলেও দূর থেকে যদি বাবাকে ডাকি, বাবা দূর থেকে সাড়া কি দেবে? অবশ্যই দেবে। আপনি একটা ফটো স্থাপন করে নিন বাড়িতে, তো শুধুমাত্র ওই স্থাপিত ছবিতে বাড়ি থেকে বসে ছবির সামনে জপ করবেন। যেরকমভাবে আপনি ঠাকুরের পুজো দেন সেরকম পুজো দেবেন। ফল যেরকম আপনার ঠাকুরের খাবার দিতে পারবেন, খই, মিশ্রি, মুড়ি, বাতাসা, সেরকমভাবে দেবেন, কোনো অসুবিধা নেই, অবশ্যই সাড়া পাবেন। আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন এসছে সেটা আমাকে করেছে ছায়া ঘোষ, জবটা কি একটু বলবেন? জবটা ওই একই, যেটা গুরুদেব যেই মন্ত্র দিয়েছে সেই একই মন্ত্র জব করতে হবে, সেটা প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে দিই, ভিডিওগুলো একটু চেক করুন। ফোন নাম্বারটা আমি প্রোভাইড করতে পারছি না কারণ আমার পার্সোনাল ফোন নাম্বার, সেটা দেওয়া পসিবল নয়। আর মিঠু দাস প্রশ্ন করেছেন, জলটা বাড়িতে কিভাবে পড়বো বলে দেবে প্লিজ। যেরকমভাবে আপনি জপে বসেন, সংকল্প করবেন, দেখবেন আমার পুরনো ভিডিওসে ওখানে পেয়ে যাবেন, শিবধামের ভিডিওতে। সংকল্প করবেন, সংকল্প করে জপ করতে বসবেন। জপ করবেন যখন, তখন একটা নতুন ফ্রেশ জলের বোতল, কারণ এমনি জলের বোতলে আমরা জল খাই, সেটা মুখ দেওয়া থাকে, তো মুখে লাগে অনেক সময়, বা খাওয়া জলের বোতলে ওই জন্য বারণ করা হয়। একটা ফ্রেশ জলের বোতল কিনবেন, সেটা ফটোর সামনে রাখবেন, রেখে জপ করবেন এবং ধামের সমস্ত দেবদেবীদের
আমন্ত্রণ জানাবেন বাড়িতে, যাতে ওনারা এসে জলটা পড়ে দিয়ে যায়, এবং দেখবেন জলটা পড়া হয়ে যাবে। জলের ঢাকনাটা কিন্তু মানে বোতলের ঢাকনাটা কিন্তু খুলে রাখবেন, খুলে ধামের যে ছবিটা আছে সেই ছবিটার সামনে রেখে দেবেন, এবং তারপরে আপনি যথারীতি সংকল্প করবেন, করে জপে বসবেন। আগে জলের বোতলটা খুলে রাখবেন ফটোর সামনে, তারপরে যেরকম দীপ মোমবাতি 3টে করে মানে আগরবাতি যেটা জ্বালাতে হয়, মানে ধূপকাঠি, আর হচ্ছে 1টা করে মোমবাতি সেরকম জ্বালাবেন। আর তারপরে সংকল্প করে জপ করবেন এবং আমন্ত্রণ করবেন যে এসে যাতে পড়ে দিয়ে যায়। তো সমস্ত ধামের দেবদেবীরা এসে ওটাকে পড়ে দিয়ে যাবে, এবং যথারীতি ওটা 3 নং 27 দিন খেতে হবে। আচ্ছা, এরপর প্রশ্ন করেছেন হচ্ছে শুভাশিস সিংহ। উনি আমাকে জিজ্ঞেস করছেন যে দিদি, মন্ত্রপুত পানীয় জল বিধির জন্য ধাম থেকে 3 জন ফ্যামিলি মেম্বারের জন্য টোটাল 3টে বোতল পানীয় জল দিয়েছে। আমরা কি 3 জনেই 3টে বোতল 3 নং 27 খাবো? এক একজনের 3 নং 27 দিন খেতে হবে। এক একজনকে একটা জলের বোতল 9 দিন করে যাবে। 3টে জলের বোতল দিয়েছে। যদি 3 জনের জন্য দিয়ে থাকে, আবার 9 দিন পর কিন্তু আপনাদেরকে পড়াতে হবে, সেটা বাড়িতেই পড়িয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এক একজনকে 3 নং 27 দিন খেতে হবে, মানে আপনার 3টে বোতল, আপনার বাড়ির লোকের ওই রকম 3টে করে বোতল, ঠিক আছে? সবার কিন্তু 3টে নয়, মানে একজন মানে একটা বোতলে 27 দিন খেয়ে গেলেন সেরকম নয়। এক একজনের 3টে করে বোতল, মানে আমার 3টে করে বোতল, ঠিক আছে? আচ্ছা, শেষ হয়ে গেলে বাড়িতে পড়িয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, গেমার ক্লাশ প্রশ্ন করেছে, দিদি আমি 16 সোমবার করব বলেছিলাম, কিন্তু আমার শরীর খারাপ হয়েছিল, কিন্তু আমি উপোস করেছিলাম, তাহলে কি উপোসটা ধরবো? বুঝতে পারলাম না এই প্রশ্নটা কীরকম। কারণ 16 সোমবার উপোস করে যদি নিয়মবিধি মেনে পুজো করেন তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে সেটা ধরার মধ্যে হবে। আর যদি শরীর খারাপ হয়েছিল মানে আপনি যদি মেয়ে হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম, যেহেতু মেয়েদের শরীর খারাপ হয়, সেই জন্য শরীর খারাপের মধ্যে কিন্তু 16 সোমবার করা যায়, ঠিক আছে? তাহলে আমি আপনার প্রশ্নটা ঠিক করে বুঝতে পারলাম না। আপনি যে প্রশ্ন করেছেন 16 সোমবার করবো বলেছিলাম, কিন্তু আমার শরীর খারাপ হয়েছিল, কিন্তু আমি উপোস করেছিলাম, তাহলে কি উপোসটা ধরবো? মানে আমি বুঝলাম না। মানে আপনি পুজো আচ্ছে কিছু করেননি, শুধু উপোস করেছেন, তাহলে কিন্তু যদি সেটা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা কখনোই 16 সোমবারের মধ্যে ধরা হয় না। আচ্ছা, তোজো সিংহ রয় প্রশ্ন করেছেন যে দিদি, আমার তো দীক্ষা নেওয়া হয়ে গেছে, তাহলে আমি কি শিবধামের মন্ত্র জপ করতে পারবো? প্লিজ তুমি বলো। এটা আমি বলতে পারবো না, দীক্ষার ব্যাপারটা সেটা আপনি গুরুদেবকে জিজ্ঞেস করে নেবেন। যতদূর আমি জানি যে মন্ত্র উনি দিয়েছেন সেটা হচ্ছে ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নমঃ ওম। এটা কিন্তু সবাই করতে পারে, কিন্তু যদি দীক্ষা নিয়ে থাকেন আর যদি গুরুদেব বারণ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি কিছু বলতে পারবো না, তো আপনাকে গুরুদেবের থেকেই জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, সুমন মুখার্জি আমাকে প্রশ্ন করেছেন যে শিবধামে কিভাবে যোগাযোগ করতে পারবো গো বাবার সাথে? কোনো রকম ফোন নাম্বার নেই, ফোনে যোগাযোগ করা যায় না। ওই যে বুকিং নাম্বারগুলো অ্যাপয়েন্টমেন্টের জন্য রয়েছে, সেই বুকিং নাম্বারগুলোতেই কিন্তু মানে অ্যাপয়েন্টমেন্ট বুক করার যে নাম্বার, সেখানে কিন্তু আপনাদেরকে মেসেজ করতে হবে। ওনারা কোনো ফোন রিসিভ করেন কিনা আমি বলতে পারবো না, মেসেজের রিপ্লাই কিন্তু সাথে সাথে পাওয়াও যায় না। আমি প্রথমবার যখন গেছিলাম আমি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাইনি, অনেক রিকোয়েস্ট করতে, যেহেতু আমার বাচ্চা খুব ছোট, মোটামুটি আমার 4 মাস হয়ে গেছিলো, সেই কারণে আমাকে অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছিল ওখান থেকে। তারপর সেকেন্ড অ্যাপয়েন্টমেন্টটা আমি বাড়িতে বসেই পেয়েছি। ওই টাইমটাতে আমার আর যাওয়া পসিবল হয়নি, তো এরপরে আবার কখনো যাব শিবধামে। আজ 3 মাস ধরে যোগাযোগ করার চেষ্টা করছি। আমি 3 মাসটা কোনো ব্যাপারই না, আমি তো 4 মাস পরে পেয়েছি, তো ওরা 6 মাসের আগে অ্যাপয়েন্টমেন্ট দেয়ই না। আমার খুব দরকার গো, আমি থাকি আগরতলা, একটুখানি অপেক্ষা করতে হবে দিদি। আপনি এখন এই মুহূর্তে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আসবেন না, হ্যাঁ? তাহলে কিন্তু হবে, মানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না। অন্তত 4টে মাস ওয়েট করুন, তারপরেও যদি অ্যাপয়েন্টমেন্ট না হয় তাহলে সেক্ষেত্রে একবার এসে ধামে যারা সদস্য আছে তাদের সাথে কথা বলতে পারেন। আচ্ছা, দেবাশিস দাস বলেছেন দিদি, আমি ফটো প্রতিষ্ঠা করেছি, কিন্তু কাল আমাদের ভাইয়াদ মারা গেছে, আমি কি পুজো করতে পারবো? ফটো প্রতিষ্ঠা করেছেন মানে আপনার অসুচ লেগে গেছে, তো অসুচে কিন্তু পুজো দেওয়া যায় না, শুধু জপ করবেন। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে মুন্দ্রা মেটে থেকে একটা চ্যানেল, সেখান থেকে প্রশ্ন এসছে যে পৌষ মাসের 1 জানুয়ারির দিন আমার 16 সোমবার পূর্ণ হয়েছে, বাবা বাড়িতেই থাকবে পৌষ মাসে নাকি জয় শিবধামে? এই 16 সোমবার কিন্তু কমপ্লিট হলে বাবাকে আর বাড়িতে রাখা যাবে না, কোনো মন্দিরে বসিয়ে দিয়ে আসবেন বাবার লিঙ্গটাকে, ঠিক আছে?
আচ্ছা, ছবি কিন্তু আমার কমিউনিটি সেকশনে আছে। অনেকে ছবির জন্য বলছেন, কমিউনিটি সেকশনে আছে, ওখান থেকে ছবির স্ক্রিনশট নিয়ে নিন, স্ক্রিনশটটা প্রিন্ট আউট করে বের করে নেবেন, করে ওটাকে ল্যামিনেট করে পুজো করুন, কোনো অসুবিধা নেই। আমিও সেটাই করেছিলাম। দিদি গোটা ফলটা কি করবো? আর নয়তো একটা কাজ করবেন, যাদের ফটো প্রয়োজন, ফটো পাচ্ছেন না বা এই মুহূর্তে ফটো নেই, বা কমিউনিটি থেকেও আপনারা স্ক্রিনশট নিতে পারছেন না বা ঠিকঠাক মতো আসছে না, ক্লিয়ার আসছে না, তাহলে সেক্ষেত্রে একটা কাজ করবেন, আমাকে একটুখানি ইনস্টাগ্রামে মেসেজ করে নেবেন, ঠিক আছে? ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ইনস্টাগ্রামে একটু মেসেজ করে নেবেন, আমি ওখানে ইনবক্স করে দেবো, আপনাদের পাঠিয়ে দেবো ছবিগুলো। আচ্ছা, 16 সোমবারের পরে গোটা ফলটা কি করব? টুলু ব্যানার্জি প্রশ্ন করেছে। গোটা ফলটা কাটবেন, কেটেও দিতে পারেন, নয়তো হচ্ছে গোটাও দিতে পারেন, বাড়ির সকলকে দেবেন। যদি বাড়িতে কোনো লোক না থাকে তাহলে আশেপাশে মানে যারা পড়োশি, মানে আশেপাশে যারা নেবার্স যারা আছে, প্রতিবেশী, তাদেরকে দেবেন, দিয়ে নিজে খাবেন, ঠিক আছে? এটা কিন্তু শেয়ার করে খেতে হয়। আচ্ছা, আর একটা প্রশ্ন নিচ্ছি, সেটা হচ্ছে উড়িষ্যা বালাসোর থেকে প্রশ্ন করেছেন নীলাঞ্জন সাহা। উনি জিজ্ঞেস করেছেন, আমি উপরের ঠাকুর ঘরের শিবধামের ছবি প্রতিষ্ঠা করেছিলাম 18ই ডিসেম্বর সোমবার, ঠিক আছে, কিন্তু আজ শুক্রবার 5 ডিসেম্বরে আমার স্বামী বলছে নিচের ঠাকুর ঘরে শিবধামের ফটো বসিয়ে পুজো করতে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাকে কি আবার শিবধামের ফটো প্রতিষ্ঠা করতে হবে? আমার স্বামী তো না করলো, বললো উপরের ঠাকুর ঘর থেকে নিচের ঠাকুর ঘরে শুধু আনা হয়েছে, প্রতিষ্ঠা করতে হবে। জায়গা চেঞ্জ করলে অবশ্যই কিন্তু জায়গাটাকে শোধন করবেন, ফটোকে আবার শোধন করে তারপরে বসাবেন, ঠিক আছে? ওরকমভাবে ঠাকুরকে তুলে নিয়ে এদিক ওদিক করা যায় না। ঠাকুর ঘর বদল হওয়া, ঠাকুরকে বদল করা মানে যে জায়গাটাতে আপনি রাখছেন সেই জায়গাটারও শুদ্ধিকরণ করতে হবে এবং ঠাকুরকে কিন্তু আবার করে শোধন করে বসাবেন, ঠিক আছে? জায়গা চেঞ্জ করলে কিন্তু সেই জায়গায় শুদ্ধিকরণ করতে হয়, সেটা নর্মাল ঠাকুরের যেরকম করতে হয় ওখানেও কিন্তু সেম, গোলাপ জল গঙ্গা জল দিয়ে। আচ্ছা, মধুমিতা সর্দার প্রশ্ন করেছেন, দিদি 16 সোমবার করে ফলগুলো কি করব বলুন? খাবেন, সবাইকে দেবেন, নিজেরাও খাবেন, ঠিক আছে? আচ্ছা, এর পরের প্রশ্নটা নিচ্ছি। আমি ছবি প্রতিষ্ঠা করেছি, 6 মাস হয়েছে। আমি বাংলাদেশের চট্টগ্রাম থেকে, এনার কোনো নাম নেই, একটা এমনি অ্যাকাউন্ট থেকে মেসেজ করেছেন। বাবাকে বলবেন আমাকে কৃপা করতে। দিদি আমি অনেক সমস্যার মধ্যে আছি। আমার নাম পুলক চৌধুরী, আচ্ছা, কাশ্যপ গোত্র। আচ্ছা, কৃপা বাবা আপনার জন্য আপনাকেই করবে, আমার কথায় বাবা আপনাকে কৃপা করবে না। আপনি শিবধামের ফটো প্রতিষ্ঠা করুন, আপনি জব করুন রেগুলারলি, নিশ্চয়ই ভালো হবে। আচ্ছা, এরপরে আর একটা প্রশ্ন নিচ্ছি, ঠিক আছে? দিদি, আমাদের শিব মন্দির আছে, সেখানে পুজো করি, বাড়িতে শিব ঠাকুর বসাবো। আমি 16 সোমবার করি না, বাবার কাছে অ্যাপয়েন্টমেন্ট পেলে তারপর করব। আচ্ছা, ঠিক আছে, অ্যাপয়েন্ট নিয়ে করবেন, কোনো অসুবিধা নেই। এটা দীপা সাধুকান আমাকে বলেছে। আর একটা এসটি ক্রিয়েটিভ থেকে একটা প্রশ্ন এসছে, সেইটা আমি নেব। সেটা হচ্ছে, এটা লাস্ট আজকের প্রশ্নের উত্তর দেব। আমি ঠাকুর সব করেছি। একটা প্রশ্ন আছে, আমি ঠাকুর সব করেছি, প্রত্যেক দিন 3টে করে ধূপ, 1টা করে মোমবাতি জেলে আমি সকালে স্নান করার পর যেভাবে জপ করতে হয় বসে, সেভাবে 108 বার জপ করি। খুব ভালো কথা। মোমবাতি আর ধূপকাঠিগুলোকে সংকল্প করে জ্বালাতে হবে? না, সংকল্প একবারই করতে হয়। সংকল্প না করলে কি কোনো সমস্যা হবে? আমি তো শিবধামের উদ্দেশ্যে জ্বালি, সেটা বলে। হ্যাঁ, সংকল্প না করলে আপনার যে জপের ফল সেটা ইন্দ্রদেব হরণ করবেন, এটা বলা হয়। এটা গুরুদেব বলেছেন এবং আমি অন্যান্য আরও অনেক জায়গাতে শুনেছি যে যখনই আপনি কোনো জপ করতে বসবেন, জপের পর যে সিদ্ধিটা হবে, এই যে জপগুলো করা মানে হচ্ছে আপনার সিদ্ধি ঘটছে, ঠিক আছে? আপনি বাবাকে জয় করছেন, বাবার কৃপা লাভ করছেন, ঠিক আছে? এটাকে সিদ্ধি বলে। তো এই যে সিদ্ধিটা হচ্ছে সেটা কিন্তু ইন্দ্রদেব হরণ করে নিয়ে যায় এবং আপনার যে সিদ্ধিটা সেটা কিন্তু আপনার কাছে আর থাকে না। তো সেই জন্য যে কোনো জপ করার আগে, শুধু শিবধামের নয়, যে কোনো জপ করার আগে, মন্ত্র জপ করার আগে কিন্তু করতে হয়, সংকল্প করতে হয়, ঠিক আছে? এগুলো সব দেওয়া রয়েছে, আপনারা একটুখানি পুরনো ভিডিওগুলো দেখবেন, এগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরও আরও আনুষঙ্গিক অনেক প্রশ্ন রয়েছে, এগুলো আমি ধীরে ধীরে আবার কামিং ব্লগসে শেয়ার করে দেবো।
ফাইনালি সোনার ডালিয়া করতে করতে এবার কিছু কথা শেয়ার করি। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে দুপুরবেলা যেহেতু সোনার এখন একটু সর্দি কাশি চলছে, ওর শরীরটা ভালো নেই, জ্বর জ্বর ভাব। যদিও আর জ্বর আসেনি, একবারই কালকে কোথাও না কোথাও মনে হচ্ছিল যে জ্বর, সেই জন্য জ্বরের ওষুধ দিয়েছিলাম। কাশিটা আছে কিন্তু আগের থেকে একটু কম আছে, বেটার আছে। তো যাই হোক, তাছাড়াও ওর নজর লেগেছে কিনা সেটাও বুঝতে পারছি না, তো নজরটাও কাটিয়ে দিলাম আজকে। পরপর 3 দিন কিংবা 5 দিন কিংবা 7 দিন করতে হয়, যত বেশি দিন করবে ততই বেটার। তো সেই জন্য এখন পরপর ওর নজর কাটাতে থাকবো। আগে যখন একদম ওর নজর কাটাতাম না তখন ছেলে সত্যি খুব ভুগতো। যবে থেকে আমি ওর নজর কাটানো শুরু করেছি ছেলে কিন্তু একটু হলেও রিলিফ পেয়েছে। তো আবার সেই পুরোনো প্র্যাকটিস স্টার্ট করতে হবে। এভরিডে রেগুলার বেসিসে 3টে করে শুকনো লঙ্কা দিয়ে নজর কাটাতে হবে, যেটা বাচ্চাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। আমি ওটাই করি, সব থেকে ইজি। তো আজকে কালকে ওর গা মুছিয়ে দিয়েছিলাম, পরশু ওকে তেল মাখিয়ে স্নান করিয়েছিলাম। তো গতকাল স্নান করাইনি আর আজকে স্নান করাইনি। তো আজকে যখন ওকে তেলটা মাখাচ্ছি, রসুন তেলটা মাখাচ্ছি, কালকে কী করছি, গাটাকে মুছিয়ে দিয়েছি, মুছিয়ে দিয়ে তারপর তেলটা মাখিয়েছি। আজকে কি করেছি, যেহেতু কালকের তেলটা গায়ে রয়েছে, তো সেই জন্য আজকে একদম তেল না মাখিয়ে স্নান করলে তো মানে আনকমফোর্টেবল লাগে, স্কিনটাও কিরকম একটা ড্রাই হয়ে যায়। তো সেই জন্য আজকে কি করেছিলাম, আমি তেলটা মাখানোর সময় এরকম হাতটা তুলে বগলের জায়গাটাতে আমি ঘষে ঘষে ভালো করে যেরকম বুকে পিঠে করি, হঠাৎ করে দেখছি ওর বাঁ হাতের নিচের দিকটাতে এরকম বড় একটা লাম্প হয়ে রয়েছে, ঢিবলি মতো একটা হয়ে রয়েছে, সফট ঢিবলি। তো ওটা হাত দিতে সাথে সাথে কেঁদে উঠলো, বুঝতে পারছি ওটা খুব পেইনফুল, ব্যথা। তো এবার কালকেও যখন ওই আমাদের বিছানার মানে আমার বাবার ঘরের বিছানাটার সাইডে কানাটাতে এরকম, আমাদের বিছানার কানাটাতে এরকম উঁচু নিচু, যেহেতু ডিজাইনার বেড যেটা আমরা নতুন কিনেছি, আর বাবারটার সাইডটা তো এরকম প্লেন, তো ওটার ওপর এরকম হাত দিয়ে এরকম টিভি দেখে। তো কালকে আমি বিস্কিট নিয়ে যখন ঢুকছি ঘরে ওকে দেবো সন্ধ্যাবেলা, তো এক্সাইটমেন্টে হাতটা ফাট করে স্লিপ করে যেতে এরকম বগল দাবা করে পড়ে গেছে। এবার সেখান থেকেও যদি ওর ওই জায়গাটা ফুলে যেত, আমি সেটা তো অতটা মানে সারপ্রাইজড হতাম না। আমি ঠিক আছে, লেগেছে, কমে যাবে, বাচ্চাদের এরকম ছোটোখাটো লাগে, অসুবিধা নেই, এটা বাচ্চাদের মানে ওয়ে অফ গ্রোথে হেল্প করে, ঠিক আছে, ওদের বডি স্ট্রং হবে এইভাবেই। কারণ বাচ্চা পড়বে না, বাচ্চার মাথা ফাটবে না, মাথা ফুলবে না, এটা হয় না, এটা সব বাচ্চারই কখনো না কখনো হয়, তো ইটস ভেরি নর্মাল। তো তারপরে কি হলো, আমি তখন ভেবে দেখলাম যে না, ও তো মানে স্লিপটা করে ওই যে বগল দাবা করে পড়েছে ওই মানে সাইডের চওড়া জায়গাটাতে, বিছানার ওপরই, নিচে পড়েনি। তো সেটা ওর হচ্ছে ডান দিকে হয়ে পড়েছে, কিন্তু ওর যে লাম্পটা সেটা হচ্ছে বাঁ দিকে। তো সেটা কীভাবে হলো এবং যথেষ্ট পেইনফুল। আজকে থ্রম্বোফোব জেল দিয়েছি, দেখি কতটা কি হয়। আমি সত্যি খুব টেনসড আজকে। এমনিতে গায়ে ওর ছোটো ছোটো লাল লাল র্যাশ হচ্ছে, তো সেটা নিয়ে আমি টেনসড, কিন্তু সেটাতে অতটা মানে কিছু নেই, হচ্ছে কমে যাচ্ছে, এবার সেটা নট শিওর। কিন্তু যতক্ষণ না একটা বাচ্চা যতক্ষণ অ্যাক্টিভ আছে, যতক্ষণ সেই রকমভাবে আমরা তো মা, আমরা তো বুঝি যে বাচ্চার কোনো সমস্যা হলে, ততক্ষণ ওটা নিয়ে অতটা টেনশন করার কিছু নেই। কিন্তু এই যে লাম্পটা হয়েছে এটা নিয়ে আমি যথেষ্ট টেনসড, এবং ওটা খুব পেনফুল লাম্প। যদিও বাবা বলছে এটা নিয়ে মানে অতটা ভাবার কোনো ব্যাপার নেই, কারণ যদি কোনো জিনিস ছোট থাকে এবং ছোটো থেকে আস্তে আস্তে বড় হয় তখন সেটা নিয়ে চিন্তার বিষয়। কিন্তু হুট করে একটা কিছু ফুলে গেল, সেটা র্যাপিডলি যদি আসে ওটা তার নিজের থেকেই কমে যায়। তো সেটা আমিও জানি। দুপুরবেলা থ্রম্বোফোব জেল দিয়েছি, হাতেই লাগাতে দিচ্ছে না, যখন লাগিয়েছি ওর ঘুমের মধ্যেই লাগিয়েছি, তখনও কিন্তু মানে ভালোই চিৎকার করছে। তো দেখি রাত্রিবেলা আরেকবার লাগাবো, কারণ এই টাইমটাতে লাগাতে গেলেও কাঁদবে। এখন খেলছে, খেলুক, এমনিতে ওর কোনো হাত মুভমেন্ট কিছুতেই কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু যখনই ওর মানে ওই জায়গাটাতে হাত লাগছে, মানে এই বগলের এই সামনের দিকটাতে, তখনই ও একটুখানি কেঁদে উঠছে। তো একটার পর একটা লেগেই আছে। এগুলো হয়তো বা টেনশন নেওয়ার ব্যাপার না, কিন্তু আমি তো মা, আমার খুব টেনশন হয়, খুব। কি চল, ঠান্ডা অনুভব করা যাচ্ছে না, কিন্তু যখনই এই যে বাড়ির গেটের বাইরে বেরোচ্ছি তখনই ঠান্ডা লাগছে। আগের বছর যেমন মুখ দিয়ে ধোঁয়া বেরোতো সেরকমটা হচ্ছে না। বেরোচ্ছে কি না, বেরোচ্ছে না, কিন্তু বেশ ঠান্ডা, বাবা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমার এখন মনে হচ্ছে এক্স্যাক্টলি আমি পাঞ্জাবে রয়েছি। পাঞ্জাবের শীতকালটা মানে শীতের মধ্যে আরও মারাত্মক শীত, কিন্তু শুরুর দিনগুলোতে ঠিক এরকমই ঠান্ডা থাকে, নাক ফাক ঠান্ডা হয়ে যায়, মাথা ব্যথা করে। এখন বাইরে বেরিয়ে ঠিক সেরকমটা ফিল হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। ঢুকে যাই, গেটটা বন্ধ করে দিই, বাইরের লাইটটা নেবাই। সোনা নিচে আছে, সোনাকে নেবো, চলে যাবো। যেহেতু ওর আজকে হাতে ব্যথা, সেজন্য নিচে বেশিক্ষণ রাখবো না, বেশি উপর ধাপড় হলে ব্যথাটা বাড়বে। ঘরের অবস্থা বেসামাল। এখানে আমার রয়েছে
চিকেন, যেটা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করা আছে। কড়াতে করেছিলাম হচ্ছে একটা পেস্ট, যেটা ছিল হচ্ছে বাটারের মধ্যে অল্প একটু 1 চামচের মতো দিয়েছিলাম বেসন, আর তার মধ্যে লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্স করেছি। আর এই বাটিটাতে ছিল হচ্ছে একটু সর্ষের তেল, একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করতে বলেছি, কিন্তু আমার কাছে ছিল না, জন্য আমি লাল মির্চ পাউডার ইউজ করেছি। তার মধ্যে একটু দইয়ের জল ঝরিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো, চাট মশলা ইউজ করতে পারো, কিন্তু আমি ইউজ করেছি হচ্ছে এমনি যেটা বিট নুন, আর তার সাথে হচ্ছে নর্মাল নুন। আর ওই যে মশলাটা যেটা বানিয়েছিলাম কড়াতে, সেটা দিয়ে দিয়েছি এখানে, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। বেসিক্যালি হচ্ছে তন্দুরি চিকেন। তো তন্দুরি চিকেনটা আমি ওই অতনুর রেসিপি দেখে করছি, ইউটিউব চালানোই রয়েছে পাশে, ওটা দেখে দেখে করছি, দেখি কীরকম হয়। ফার্স্ট টাইম করছি, হ্যাভ নো আইডিয়া কীরকম কী হবে, বাট ট্রাইং কি যাতে ভালো হয়। এখন বেজে গেছে রাত 10টা, কখন হবে তন্দুরি আর কখন রুটি খাওয়া হবে ভগবানই জানে। কিছুটা পরিমাণ তন্দুরি চিকেন আমার বানানো হয়ে গেছে, বাকিটা কড়াতে হচ্ছে, আর অন্যগুলো ম্যারিনেটেড কন্ডিশনেই রয়েছে। এটা যত বেশিক্ষণ ম্যারিনেট করা যায় ততই বেটার। আর এটার রান্নার প্রসিডিওরও খুব ইজি, কম তেলে হয়ে যায়, সাদা তেল আর একটু বাটারে এটা হয়। আর এখানে আমি ওই গ্রিন সসটা তৈরি করেছি, এটায় পুদিনা পাতাটা নিই, শুধুমাত্র ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর হচ্ছে সামান্য একটুখানি আদা। ফাইনালি চাটনিও রেডি, অ্যান্ড এখানে আমার তন্দুরি রেডি। বাকিগুলো এখানে হয়ে আছে, অন্যগুলো হচ্ছে ওখানে, আমি রুটি দিয়ে খাবো। তো এটা ইন্দারকে দিয়ে আসি, দেখি ওর কেমন লাগে। মধ্যবর্তী সময়টায় আর ব্লগিং করা হয়নি, সোনা বারবার ঘুম থেকে উঠে যাচ্ছিল বলে। তো এখানে ব্লগ এন্ড করার সময় আমি ইন্দারকে বলছিলাম একটু অ্যাক্টিং করে দেখাতে যে কীরকম লেগেছে খেয়ে, কারণ এই টাইমে তো কথা তো বলা যাবে না, ফিস করে কথা বলতে হবে। তো তাই ইন্দার এখানে দেখাচ্ছে যে দারুণ হয়েছিল, দারুণ। আমারও সত্যি খেতে খুব ভালো লেগেছিল। তো যাই হোক, সোনা এখানে ঘুমিয়ে পড়েছে জন্য আমি আর বেশি কথোপকথন করতে পারছি না। কালকে সম্ভবত আবার ডক্টরের কাছে নিয়ে যেতে হবে এই বিশেষ সমস্যাটা নিয়ে, যেটা আজকে অ্যারাইজ করলো। তো মনের মধ্যে একটু টেনশন নিয়েই আজকের দিনটা শেষ করছি। আশা করছি কালকে যাওয়া হবে, ভালো হবে, সে সমস্ত আপডেটস আপনাদের দেব। আজকের মতো চলে যাচ্ছি, ইন্দার আজকে আপনাদেরকে সি অফ করছে। টিল দেন সকলে ভালো থাকবেন। আজকের মতো শুভরাত্রি।